বন্ধুরা, লোকে ভেবেছিল যে বড় মাঠে প্রথমবার খেলতে নামছেন, ওই ব্যাট হাতে নামাটাই যথেষ্ট। যদি শূন্য রানেও আউট হয়ে যান, কিছু এসে যায় না, পরবর্তীকালে ঘষে মেজে হয়তো তৈরি করা হবে। কিন্তু ভদ্রলোক দেখালেন যে তার হাতে যথেষ্ট স্ট্রোকের ফুলঝুরি আছে, বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন, এবং সবথেকে বড় কথা, ভবিষ্যতে একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলবেন, সেটাও কিন্তু তিনি কার্যত আজকে এস্টাবলিশ করে দিয়ে চলে গেলেন। এবং বঙ্গ বিজেপির তরফ থেকে বলতে পারি, তারা এক নতুন যশস্বী জয়সওয়ালকে পেয়ে গেল তাদের টিমে। এতদিন তো রোহিত শর্মা আর শুভমান গিল ছিলই, এবার যশস্বী জয়সওয়ালও এসে গেল। ফলে ফলে এবার কিন্তু টিমটা আরও জমাট বেঁধে গেল। আর মাঠের বাইরে বাপি বারিজা স্টাইলে এবার শাসককে ছুঁড়ে ফেলা সময়ের অপেক্ষা। হঠাৎ ক্রিকেটের প্রসঙ্গ বলছি, রাজনৈতিক আলোচনা করতে গিয়ে আজকে কথা বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জাস্টিস গাঙ্গুলিটা থেকে অনেক কষ্টে বেরিয়ে এসেছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে শিলিগুড়িতে গেলেন এবং প্রথম ম্যাচেই যেভাবে স্ট্রোকের ফুলছুরি তিনি ছোটালেন, যেভাবে দেখালেন যে তার স্ট্যামিনাটা কতখানি, তাতে এক রাশ এক বুক আশা নিয়ে আজকে কিন্তু বঙ্গ বিজেপির সমর্থকরা বাড়ি যাচ্ছেন। আজকে আজকে শিলিগুড়িতে তার যে সভা ছিল, সেখানে একটার পর একটা পয়েন্ট তিনি কভার করলেন বটে, তবে আমি মূলত 6টা পয়েন্টে কথা বলবো, এবং সেই জায়গা থেকে পরিষ্কার বুঝতে পারবেন যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে এলেন এবং তারপর বিজেপিতে যোগদান করলেন। তার ফলে তৃণমূল কংগ্রেস কেন কেন এত আতঙ্কিত হয়ে পড়ছিল, কেননা তারা বুঝতে পারছিলেন এবার এমন একজন ময়দানে নেমে গেছেন না, আর কোনো রেয়াদ নেই, আর তাকে আউট করার কোনো জায়গা নেই। কী হয়েছে প্রথম দিনই, কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে এত কথা বলছি, অবশ্যই তার বিস্তারিত ব্যাখ্যা করব, এবং পুরোটা শুনলে বুঝতে পারবেন যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিভাবে শনির দশা করে ছাড়বেন এই রাজ্যের শাসক দলকে। পুরোটা শুনুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, বিজেপিতে যোগদানের পর আজকেই প্রথম সভা ছিল শিলিগুড়িতে, এবং সেখানেও আজকে দর্শকরা এসেছিলেন কিন্তু এই বঙ্গ বিজেপির বিরাট কোহলির খেলা দেখতে, অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি নিজে আসছেন সেই জায়গায়, তার খেলা দেখতেই কিন্তু আজকে এসেছিলেন, তার বক্তব্য শুনতেই মানুষগুলো এসেছিলেন। কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম যখন অ্যানাউন্স করা হলো, প্রথমবারের জন্য তিনি রাজনৈতিক একটা মঞ্চ থেকে বক্তৃতা দিচ্ছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই সেটা নিয়ে সকলেরই একটা বেশ ইন্টারেস্ট ছিল। বিশেষ করে এত বড় অডিয়েন্সের সামনে একটা বক্তব্য রাখা, অনেকেই ফাম্বেল করে যান, এবং তার তো কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তিনি রঞ্জিও খেলেননি, কোনো ছোটোখাটো জায়গাও তিনি রাজনীতি করেননি। তিনি বিচারকের চেয়ারে বসেছিলেন, তিনি কোথাও গিয়ে ছোটোখাটো অডিয়েন্সের সামনে হয়তো বক্তৃতা করেছেন, কিন্তু এত বড় মাস অডিয়েন্সের সামনে তাকে বক্তৃতা রাখতে হবে, এবং সেই জায়গা থেকে তিনি তার সংক্ষিপ্ত বক্তৃতা, সেই বক্তৃতায় যে পয়েন্টগুলো তুললেন, সেখান থেকে আমি 6টা পয়েন্ট তুলে আনবো। মানে বেসিক্যালি বলতে পারেন, বিচারপতির বিচার করে যে অ্যানালিসিসটা বেরিয়ে আসছে, তাকে বিচার করার মতো ধৃষ্টতা আমার নেই, বা সেই যোগ্যতা আমার নেই, কিন্তু তার বক্তৃতা শুনে আমার যে পয়েন্টগুলো মনে হয়েছে, এত পরিণতি বোধ তিনি দেখালেন, এবং সেইখান থেকে ভবিষ্যতে যে তিনি এই শাসক দলকে কীভাবে কোণঠাসা করতে পারেন, তার একটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত রয়ে গেল। দেরি না করে এক এক করে পয়েন্টগুলো বলি। প্রথমেই যেটা হচ্ছে, তার বক্তৃতা জুড়ে আমরা কিন্তু কারোর নাম শুনলাম না, তিনি কোনো একটি ব্যক্তিরও নাম নিলেন না, এবং এইখান থেকেই তিনি কিন্তু একদম পরিণত একদম পাকা রাজনীতিবিদের মতো একটা কিন্তু মেসেজ খুব সন্তর্পণে দিয়ে গেলেন। দেখুন, রাজনীতিতে একটা ব্যাপার হচ্ছে, যে কোনো ধরনের প্রচারই কিন্তু প্রচার। আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনার নাম নিয়ে যদি কেউ কথা বলে, আপনার প্রশংসা যদি করে, যেটাই করুক, তার মানে আপনার ইম্পর্টেন্স বাড়ছে। এবং বিশেষ করে বিপক্ষ দল যখন আপনার নাম নিয়ে আক্রমণ করে, অ্যাকচুয়ালি কিন্তু আপনার কতখানি রাজনীতিতে ইম্পর্টেন্স আছে, সেই জায়গা থেকেই সেটা এস্টাবলিশ হয়ে যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সেই জায়গাটার কোনো সুযোগই দিলেন না। তাকে এই বিজেপিতে যোগদান করলেন, হাতে যেদিনকে তিনি গেরুয়া শিবিরের পতাকাটা তুলে নিলেন, তারপর থেকে তৃণমূল নামক দলটা কি যাচ্ছে তাই না কুৎসা করার চেষ্টা করলো, এবং তার থেকেও বড় কথা, নোংরামিটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে ওই যারা বসে আছে মুখোশ পরে এই ধর্নার নামে, যারা বেসিক্যালি তৃণমূলের দালাল, এই শব্দটা সকলে ব্যবহার করছে, যে তাদের এই চাকরি প্রার্থীদের আন্দোলনকে কার্যত ঘেঁটে দেওয়ার জন্য বসিয়ে দেওয়া আছে। সেই জন্যই দেখবেন মাঝে মাঝে ওই একজন 3.5 বছরের জেল খাটা আসামি আছে, সে চলে আসে,
এসে বলে আমি এদের সঙ্গে বৈঠক করছি, একদম শিক্ষামন্ত্রীর সঙ্গে বসিয়ে দিচ্ছি, আর লেল করে কিছু লোক চলে যায় সেখানে বৈঠক করতে। জানে এইসব বৈঠক করে কিচ্ছু হবে না, কিন্তু যখনই কারে পড়ে এই একটা দল আছে তারা গিয়ে বৈঠক করে আর গিয়ে বলে এই বৈঠক শেষে আমরা খুব খুশি, আমরা খুব আশাবাদী, মুখ্যমন্ত্রী খুব চেষ্টা করছেন, শিক্ষামন্ত্রী খুব চেষ্টা করছেন, চাকরিটা হয়েই যাবে, এ তো ফেব্রুয়ারি মাসে চাকরি দিয়ে দেবে বলেছিল। মুখ দিয়ে গালাগাল বেরিয়ে যায়, কোথায় গেছে চাকরিটা? ওই দালালগুলো বলতে পারবে? আসলে দালালগুলো হচ্ছে ওই রাজনৈতিক দলটার দালাল, যারা বসে আছে যখনই শাসক দল বিপাকে পড়বে ওই দালালিটা করে গিয়ে তারা বৈঠক করবেন আর এসে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন। তো সেই সব দালালগুলোকে দিয়ে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে অনেক কথা বলানোর চেষ্টা হলো। কবে নাকি মুখ্যমন্ত্রী চাকরি দিয়ে দিতেন, শিক্ষামন্ত্রী চাকরি দিয়ে দিতেন, এই মামলা করে করে মামলা টেনে টেনে সেখানে সিবিআই ঢুকিয়ে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি তাদের চাকরিটাকে আটকে রেখে দিয়েছে, কুৎসা করার চেষ্টা। আসলে এই কুৎসা ছাড়া আর তো এই শাসক দলটার কোনো জায়গা নেই। ভাবুন তো, একটা লোক বিচারপতি ছিলেন, সেই বিচারপতির জায়গা থেকে তিনি রাজনীতির ময়দানে এসছেন। রাজনীতির ময়দানেতে তিনি তো অনভিজ্ঞ লোক, তার কোনো অভিজ্ঞতা নেই, অথচ ছত্রে ছত্রে প্রতিটা পয়েন্টে প্রতিটা নেতা নেত্রী তাকে আক্রমণ করে যাচ্ছে। মানে কতখানি ইম্পর্টেন্স আছে এই লোকটার, যে কারণে এই জায়গাটা করতে হচ্ছে। কিন্তু সেই পাল্টা জায়গা থেকে তিনিও তো আজকে মনের ঝাল মিটিয়ে নিতে পারতেন, গরমাগরম অনেক কথা বলতে পারতেন, তাতে জনতা কিন্তু চেগে যেতে পারতো। করলেন না, এক ফোঁটা এক ছটাক ইম্পর্টেন্স দিলেন না, যে আমার মুখ থেকে যার নামটা বেরোবে রাজনীতিতে তার অন্তত সেইটুকুনি ফুটস্টেপ থাকার দরকার আছে, তবে তবে আমার মুখ থেকে নামটা বেরোবে। তোমরা কোন হরিদাস পাল? ঠিক এই অ্যাটিটিউডটা দেখিয়ে দিলেন। অর্থাৎ এই যে এরা এত চিৎকার চেঁচামেচি করে, এদের বিশাল নাকি উন্নয়নযোগ্য চলছে, বিশাল নাকি সমর্থক বাহিনী আছে, আমি এদেরকে পাত্তা দিই না। এবং সেটা নিজেদের দলের সমর্থকদের মধ্যেও কিন্তু ছড়িয়ে দিলেন যে এদেরকে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই, এদেরকে যে কোনো দিন আমরা হারিয়ে দিতে পারি। এই কনফিডেন্সটা কিন্তু ওই নাম না নেওয়ার মাধ্যমে তিনি কিন্তু বিল্ড আপ করে দিলেন। এবং তার থেকে আরেকটাও আমার ইম্পর্টেন্ট লাগছিল, শুধুমাত্র ব্যক্তির নাম নেওয়া নয়, তিনি যখন শাসককে আক্রমণ করছেন, দুর্বৃত্তদের দল বারবার এই পয়েন্টটা করছেন, নামটা শাসক দলের নামটা অবধি তিনি নিচ্ছেন না। মানে দেখো, শুধু ওই দলের কোনো পার্সন নয়, দলটাকেও আমি পাত্তা দিই না। লাস্টে একটু শুধু রিলেট করানোর জন্য তিনি নামটা দু একবার নিলেন, যে আমি এই দুর্বৃত্তদের দল মানে একে বলছি, দুর্বৃত্তদের দল মানে একে বলছি। এরপরে মানে যে ট্রেন্ডটা তিনি সেট করলেন, এর পরের বক্তৃতায় তিনি ওই নামটাও নেবেন না। ওই যে বলেছিলাম না, শিলিগুড়ি সভাতে দুর্বৃত্তদের দল যাদেরকে বলেছিলাম তাদেরকে, ঠিক এই রেফারেন্স টানবেন। অর্থাৎ দলটাকে অবধি আমি পাত্তা দিচ্ছি না, পাত্তা দেওয়ার মতো নেই, আপনারাও পাত্তা দেবেন না, এরা এরা কোনো রাজনৈতিক দল নয়, এই মেসেজটা কিন্তু তিনি ক্লিয়ার করে দিতে শুরু করলেন। সব থেকে বড় কথা, যেহেতু প্রধানমন্ত্রী এখানে প্রধান বক্তা, তার বক্তব্য শুনতেই মানুষ এসছেন, তার কাছে কিন্তু সময়টা খুব সংক্ষিপ্ত ছিল। গুছিয়ে যে আধ ঘন্টা ধরে বক্তৃতা করবেন, আস্তে 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 জনতাকে গরম করবেন এবং সেই জায়গা থেকে তারা উল্লসিত হবে, তা কিন্তু তার হাতে সময়টা ছিল না, খুব সংক্ষিপ্ত 7-8 মিনিটের সময় পেয়েছিলেন। কিন্তু ওইটুকুনি সময়ের মধ্যেও তার ওপেনিং ইনিংসে তিনি কিন্তু খুব সুচারুভাবে সমস্ত কটা ইস্যুকে ছুঁয়ে গেলেন। অর্থাৎ পুরো ব্যাপারটা যে তিনি জানেন, একদম ভেতর থেকে তিনি রিয়েলাইজ করেন এবং এইটার এগেনস্টেই তিনি লড়ার জন্য এত বড় পদক্ষেপ নিয়েছেন, সেই বার্তাটা কিন্তু ক্লিয়ার করে দিলেন। এবং যে দলটা ভোট চাইতে আসবে তাদের বিপক্ষে, তাদের কাছে দুর্নীতি, চুরি, জালিয়াতি ছাড়া আর কিচ্ছু নেই, এই শব্দগুলোকে কিন্তু খুব সন্তর্পণে তিনি ভাসিয়ে দিলেন। দেখুন, একটা শিক্ষিত মানুষ, তিনি কিন্তু কুৎসিত ভাষা কোনো সময় ব্যবহার করবেন না। শিক্ষিত ভদ্র মানুষ রাজনীতির ময়দানে এসছেন, তিনি একদম আক্রমণ করবেন, চাঁচা ছোলা আক্রমণ করবেন, কিন্তু একটাও অশালীন শব্দ শুনতে পেলেন? একটা এমন শব্দ শুনতে পেলেন যেটা কানে খট করে লাগে? আসলে বাংলা এই পরিবর্তিত রাজনীতিটাই দেখতে চাইছে, আর সেটাই কিন্তু তিনি দেখিয়ে গেলেন। আর তার সত্ত্বে একটা বিষয়কেও তিনি ছাড়লেন না, যে পয়েন্টে শাসককে বিদ্ধ করা হবে সেই জায়গাটা তিনি ধরিয়ে দিলেন। 4 নম্বর যে পয়েন্ট আমার খুব ভালো লেগেছে, আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে এই জায়গাটা, সেখানে তিনি বললেন যে আমি বিচারপতি চেয়ারে যখন বসেছিলাম তখন কিন্তু আমি এদের এই দুর্নীতির যে বিষয়গুলো হচ্ছিল সেগুলো ধীরে ধীরে সব জানতে পারি, এবং সেই জায়গা থেকে দুর্নীতিটা যে কোনখানে হয়েছে সেটা আপনাদের না ধরিয়ে দিলে বুঝতে পারবেন না। অর্থাৎ খুব সন্তর্পণে তিনি কিন্তু ইঙ্গিতটা দিয়ে গেলেন যে আমার কাছে, আমার ভাণ্ডারে কিন্তু আরও তথ্য আছে, আগামী দিনে যত আমি বলবো সেগুলো এক এক করে সব সামনে নিয়ে আসবো এবং এদের কাপড়টা খুলে ছেড়ে দেবো। এরা এরা যে কতখানি দুর্নীতিটা কতখানি ভেতরে ঢুকে গেছে, সেই সমস্ত কিছু তথ্য আমার কাছে আছে, আমি ধীরে ধীরে নিয়ে আসবো, সেই ইঙ্গিতটাও কিন্তু তিনি দিয়ে গেলেন। এবং যেটা আমার সব থেকে ভালো লেগেছে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে, সেটা হচ্ছে এই এত বড় অডিয়েন্স। দেখুন, এত বড় অডিয়েন্সটাকে দেখলে খুব স্বাভাবিক যেটা হয়, অনেকেই কিন্তু নার্ভ ফেল করে যান। কেননা
খুব সোজা নয় এত বড় অডিয়েন্সের সামনে বক্তৃতা দেওয়া, বক্তৃতা রাখা, সেখানে কথা হারিয়ে যেতে পারে, যে পয়েন্টে কথা বলছেন তার ফ্লোটা কেটে যেতে পারে, কেননা তিনি একটা সম্পূর্ণ অন্য জায়গা, অন্য জগৎ থেকে এসেছেন। সেখানে এসে প্রথম দিনই তিনি যেভাবে কথাগুলো বললেন, তিনি যে বক্তব্য রাখতে জানেন, তিনি খুব সুন্দর একজন বক্তা, তার মধ্যে শিক্ষা আছে, তার মধ্যে ভদ্রতা বোধ আছে, প্রতিটি জিনিস চলে এলো। এবং তার থেকেও বড় কথা টাইমিং, সময় জ্ঞানটা আছে, এই অল্প সময়ের মধ্যে আমাকে কভার করতে হবে। আমার অনেক কথা বলার আছে, কিন্তু সব কথা বলার আজকে সময় নয়। আজকে কথা শুনতে যারা এসছেন তারা নরেন্দ্র মোদীর কথা শুনতে এসছেন, সেই জায়গাটাকে কিন্তু তিনি রেসপেক্ট করলেন এবং পুরোটা কভার আপ করলেন। আর যেটা তার দিক থেকে খুব পজিটিভ পয়েন্ট হলো আমি বলবো, দেখুন আজকে সবাই বিরাট কোহলির খেলা দেখতে এসেছিল, অর্থাৎ নরেন্দ্র মোদীকে শুনতে এসেছিলেন, তাকে সামনে থেকে দেখতে এসেছিলেন। এবং সাধারণত এইসব জায়গায় কী হয়, যখন এই ধরনের প্রধান বক্তা আসেন তার আগে এই ফিল আপ করানো হয়, বিভিন্ন বক্তাকে ছোটো ছোটো বক্তব্য রেখে অডিয়েন্সকে এনগেজ করা হয়। যখন অডিয়েন্স ফুল হয়ে যায় তখন মেন বক্তার এন্ট্রি হয়, এটাই তো পলিটিক্যাল সিস্টেম। এবং যে যাই বলে তখন কিন্তু যারা দর্শক তাদের মধ্যে সেই আগ্রহ থাকে না, তারা আসেন, হ্যাঁ ঠিক আছে বলছেন, হাততালি দেন, স্লোগান দেন, এইটুকুনি হয়। কিন্তু মেন যখন প্রধান বক্তা বলতে শুরু করেন সবাই টান টান হয়ে বেশ শুনতে শুরু করেন, হ্যাঁ এবার এর কথা শুনতে এসেছিলাম, ইনি বলছেন, ইনি কী বক্তব্য দিচ্ছেন সেটা শুনবো। কিন্তু যে মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামটা অ্যানাউন্স হলো, তখন থেকেই যেন জনতা একদম পুরো টান টান হয়ে গেল। এবং যে হর্ষধ্বনি, যে উল্লাসধ্বনি, তাকে যে স্বাগত জানানো, এবং তিনি যখন বক্তব্য শেষ করছেন, সেই বক্তব্য শেষ করে যখন যাচ্ছেন তখনও সেই উল্লাসধ্বনি ছিল। শুধুমাত্র তাই নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা বক্তৃতার স্টাইল দেখলাম ইন্টারঅ্যাক্টিভ, যেটা কিন্তু খুব মানে কমিউনিকেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তিনি শুধু কথা বলছেন না, একতরফা কমিউনিকেশন করছেন না, আমার বক্তব্য আমি শুনিয়ে যাচ্ছি, আপনি শুনলেন শুনলেন, না শুনলেন না শুনলেন, না, তিনি বলছেন এবং অডিয়েন্সকে কানেক্ট করছেন, এদেরকে তাড়াবেন তো, আপনার এলাকায় গিয়ে বলবেন তো, এবং তাদের কাছ থেকে সেই রেসপন্সটা তিনি নিচ্ছেন। এবং সেই রেসপন্সটাও যেভাবে সহর্ষে সেই মানুষগুলো নিচে থেকে বসে যারা ছিলেন তারা দিচ্ছিলেন, সেই কর্মী সমর্থকরা দিচ্ছিলেন, এইটুকুনি বলা যেতে পারে এটা কিন্তু মেগা হিট। এবার অনেকে বলবেন যে সেই ঝাঁঝটা তো দেখলাম না, সেই বক্তব্যে ঝাঁঝটা দেখলাম না। আবারও বলছি, একটা জায়গা আমাদের মাথায় রাখতে হবে, এটা তার প্রথম বক্তৃতা। দ্বিতীয়ত, তার বলার টাইমিংয়ের স্কোপটা কম ছিল। 3 নম্বর হচ্ছে, প্রথম দিনেই তো সব উজাড় করার দেওয়ার জায়গা নেই। যেভাবে তিনি কথাগুলো বলছিলেন, যেভাবে শব্দচয়ন করছিলেন, যেভাবে ইস্যুগুলোকে নিয়ে আসছিলেন, একটার সঙ্গে একটাকে রিলেট করছিলেন, কালেক্ট করছিলেন, এবং তার থেকেও বড় কথা, সেই ইস্যুগুলো কিন্তু জনতার মনে ঢুকিয়ে দিচ্ছিলেন, তাদেরকে কানেক্ট করছিলেন, এবং তাদেরকে একটা টাস্কও দিয়ে দিলেন যে আপনারা শুনতে এসছেন, খুব ভালো কথা, হয়তো আপনার এলাকার অনেক মানুষ আসেন যারা আসতে পারেননি, আপনাদের এলাকাতে গিয়ে প্রচার করতে হবে এই বক্তব্যটা, আপনারা যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমার ডিমান্ডটা এইটা, আপনাদের সেইটা ফুলফিল করতে হবে। এই যে পুরো ব্যাপারটাকে তিনি কানেক্ট করলেন, আমি বলবো ওই অর্কেস্ট্রা সুন্দরভাবে পুরোটাকে অর্গানাইজ করলেন প্রথম দিনই, রীতিমতো ইমপ্রেসিভ। এবং এই ছোট্ট ইনিংস, অথচ গোছালো ইনিংস, এবং যেভাবে তিনি স্ট্রোকগুলো মারলেন, যেভাবে 4-6টা দেখালেন, তাতে পরিষ্কার বোঝা গেল যে তার কাছে এবার যখন ফুলটস বল আসবে, তার কাছে যখন একটু ব্যাটিং পিচটা সহজ হবে, তিনি কিন্তু মাঠের বাইরে পাঠাবেন বলে এবং প্রত্যেকটা বড় বড় ইনিংস খেলবেন, ম্যাচ জেতানো ইনিংস খেলবেন। এই গুণটা মানুষটার আছে, আবেগটা আছে, এবং বাংলাটার ভালো করতে চান। এই তিনের ফলেই কিন্তু বাংলার মানুষ তার মধ্যে একটা নতুন আশার আলো দেখতে পাচ্ছে। এবং এদেরকে সরালে, এই মানুষটার হাত ধরে, এই মানুষটার দেখানো পথেই বাংলাটা একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে, এই স্বপ্নটা কিন্তু বঙ্গবাসী দেখতে শুরু করে দিয়েছে। আর এই মানুষটাকে ঘিরে যখন এই স্বপ্ন এতখানি আবর্তিত হতে শুরু করেছে, তখনই আতঙ্কটা ধীরে ধীরে গ্রাস করছে শাসক দলকে। আর তাই আজকে ছোট্ট ইনিংসের মাধ্যমে সেই শাসককেই বার্তা দিয়ে গেলেন যে আপনারা আমাকে নিয়ে যে এত উৎকণ্ঠায় আছেন, এত কুৎসা করতে শুরু করেছেন, এত নিম্নমানের আক্রমণ করতে শুরু করেছেন, তার পরিবার নিয়ে, তার পাস্ট লাইফ নিয়ে গর্ত খুঁড়ে অসভ্যতা বার করে আনার চেষ্টা করছেন, এই নোংরামিটা করার দরকার আছে। তার কারণ আপনারা আমাকে ভয় পেয়েছেন, এবং ভয়টা এমনি এমনি পাননি। আমার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই বার্তাটাই কোথাও যেন আজকে দিয়ে গেলেন। বন্ধুরা, আপনারা যদি আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য শুনে না থাকেন, অবশ্যই করে সেই বক্তব্যটা শুনবেন, এবং যারা শুনেছেন এবং শোনার পর আপনারা ডেফিনেটলি জানাবেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্য কতখানি ছাপ রাখলো বঙ্গ রাজনীতিতে, যেখানে শুধুই কাদা ছোঁড়াছুড়ি চলে। বিশেষ করে শাসকের তরফ থেকে যেভাবে অসভ্যতার কথা বারবার শোনা যায়, তাদের একদম শীর্ষ স্তরের নেতা নেত্রীদের কাছ থেকে যেরকম অশ্লীল শব্দ প্রয়োগ শোনা যায়, সেই জায়গা থেকে
আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বক্তব্য সেটা কোথাও গিয়ে একটা বসন্তের বাতাস ছিল কিনা? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।